রিয়াকশনটা লেখো সবাই। স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি প্লাস এন নাম্বার অফ ইলেকট্রন থেকে তৈরি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। এই রিয়াকশনটা রয়েছে। এইবার যদি এই রিয়াকশনটার ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশনকে অ্যাপ্লাই করি, এখানে যদি আমরা নানস্ট ইকুয়েশনকে অ্যাপ্লাই করি তাহলে ইজিগোস টু আসবে হচ্ছে ই জিরো মাইনাস আর টি বাই এন এফ ln q. Now what is q? Q is known as reaction quotient, and for this reaction q will be ln third bracket capital C to the power C capital D to the power D divided by capital A to the power A and capital B to the power B. যদি ln কে আমরা লগে কনভার্ট করি এটা হয়ে যাবে হচ্ছে ইজ ইকুয়ালস টু ই জিরো মাইনাস 2.303 log RT by NF log third bracket of C to the power small c into third bracket of D to the power small d divided by, আরে কোথায় ডাকছে করে চুপ করা তো রেখে মা, এ কোথায় ডাকছে রেখে চুপ করা আগে। So that's the last equation for this reaction. এবার এই রিয়াকশনে যদি আমি at 25 ডিগ্রি সেলসিয়াস এটা কি হয়ে যাবে ই ইজ ইকুয়ালস টু ই জিরো মাইনাস এই পুরোটা হয়ে যায় হচ্ছে মানে এনটা বাদে এই পুরোটা হয়ে যায় হচ্ছে 0.059, so it will be 0.059 by small n log of this. এটা এসছে আমাদের। এখন যদি আমরা এই প্রত্যেকটা যে অ্যাক্টিভ মাস রয়েছে এই প্রত্যেকটা যে কনসেন্ট্রেশন রয়েছে থার্ড ব্র্যাকেট অফ সি থার্ড ব্র্যাকেট অফ ডি থার্ড ব্র্যাকেট অফ এ অ্যান্ড থার্ড ব্র্যাকেট অফ এ প্রত্যেকটাকে যদি আমরা ইউনিটি ধরে নিই, প্রত্যেকটাকে যদি আমরা ইউনিট ধরে নিই দেন E is equals to E0 minus 0.059 by n log of এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটাও 1, এটাও 1, তাহলে পুরোটা কি হয়ে যাচ্ছে log 1 হয়ে যাচ্ছে, পুরোটা জাস্ট log 1 হয়ে যাচ্ছে অ্যান্ড উই নো log 1 মিন্স 0, log 1 মিন্স 0, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে E is equals to কি পড়ে থাকছে E0, তার মানে হচ্ছে এটাকে আমরা কি বলি দিস ইজ নোন অ্যাজ ইলেকট্রোড পোটেনশিয়াল। যদি অক্সিডেশন হয় তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল, যদি রিডাকশন হয় তাহলে রিডাকশন পোটেনশিয়াল, যদি সেলের রিয়াকশন হয় তাহলে সেল পোটেনশিয়াল। আচ্ছা আমি কি আমি দুটো এক্সাম্পল করেছিলাম না তিনটে এক্সাম্পল করিয়েছিলাম? তিনটে। হ্যাঁ সেটাই বলো। তাহলে ইজ ইকুয়ালস টু চলে আসছে তখন ই জিরো। ভালো। এবার এই যে ই জিরো জিনিসটা, এই যে ই জিরো জিনিসটা রেখে কী বলা হয় দিস ইজ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তো আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেটিং রিয়েজেন্টগুলো যখন কনসেন্ট্রেশন 1, পার্টিসিপেটিং রিয়েজেন্টগুলোর কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস যখন 1, তখন ওই ইলেকট্রোড পোটেনশিয়ালটার ভ্যালুটাকেই আমরা বলছি হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে কী বললাম অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস when the active masses or the molar concentration of each participating reagent is unity, then the electrode potential is known as standard electrode potential. এত অবধি করে নাও, তারপর ডেফিনেশনটা লেখো। ডেফিনেশন লেখো। The standard electrode potential of an electrode, the standard electrode potential of an electrode
is defined as the electrode potential is defined as the electrode potential developed due to the reaction occurring developed due to the reaction occurring at the electrode at 25 degrees Celsius at 25 degrees Celsius. When all the species participating in the electrode reaction are at unit activity স্যার আর এট ইউনিট অ্যাক্টিভিটি মানে ওদের অ্যাক্টিভ মাসটা ইউনিট হয়ে গেছে 1 হয়ে গেছে। স্যার বলছি যে এই ডেরিভেশনটা কি দেখাতে হবে, ইয়েস, মানে ডেফিনেশনটার পরে ডেরিভেশনটা ডেফিনেশনটা দেখিয়ে যখন দেবে? এই ধরনের ডেফিনেশন যখনই করতে দেবে যেগুলোতে আমাদের কোনো একটা ডেরিভেশন থেকে আমরা কনসেপ্টটা পেয়েছি সঙ্গে সঙ্গে ডেরিভেশনটা দেখিয়ে তারপরে ডেফিনেশনটা করতে হবে। ওকে, তাহলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি। দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ অ্যান ইলেকট্রোড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল developed due to the reaction occurring at the electrode at 25 degrees Celsius when all the species participating in the electrode reaction are at unit activity. That's it. দেখে নাও, এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দিস ইজ দ্য মেন থিং, যা হবে এর বেসিসেই হবে, এভরিথিং যা হবে এর বেসিসেই হবে। আজকে আমরা নান্সড ইকুয়েশন পুরোটাই সলভ করার ইয়ে করে ফেলবো। ওকে, নেক্সট লেখো। মুসলাম, এবার অক্সিডেশন যখন হয়, দেখো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালও দু রকমের, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালও দু রকমের।
লিখে রাখো E0 OX and E0 red. স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে E0 OX, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে E0 red. Now there is a relation. স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু হচ্ছে নেগেটিভ অফ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, জাস্ট লাইক আগেরটা. So that's the relation ওদের মধ্যে. তো ঠিক আগের দিন যেরকম অক্সিডেশন রিডাকশনের জন্য একটা ক্লাসিফিকেশন করেছিলাম, আজকেও আমরা সেটা করব, করে বোঝার চেষ্টা করবো যেখানে কি হচ্ছে মেনলি. ঠিক আছে, বাট বিফোর দ্যাট মুছে দিচ্ছি. ধরো কোনো অক্সিডেশন হচ্ছে লাইক দিস, এম এম কোনো একটা মেটাল আছে, সেখান থেকে ধরো এনখানা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে Mn প্লাস ব্র্যাকেটে অ্যাকুয়াস. ঠিক আছে, এটার স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল কী হবে? রিপ্রেজেন্ট করি আমরা E0 OX দিয়ে, যার ভ্যালুটা হবে হচ্ছে E0. প্রথমে থাকবে অ্যাটমটা, পরে থাকবে আয়নটা. কি বলছি, আবার বলছি, প্রথমে থাকবে অ্যাটমটা, তারপরে থাকবে আয়নটা. সো ইট উইল বি লাইক M/Mn প্লাস. কী বললাম তাহলে? প্রথমে থাকবে অ্যাটমটা, পরে থাকবে আয়নটা. সো M/Mn প্লাস. This is called standard oxidation potential. But for this reaction we can calculate the standard reduction potential also. কি করে? Standard reduction potential. জাস্ট এটার সামনে মাইনাস বসবে, মাইনাস E0 OX, তার মানে মাইনাস E0 M/Mn প্লাস. দ্যাটস ইট, করে ফেলো. আর E0 রেটকে আমরা কি লিখতে পারি, কি করে লিখতে পারি এটাকে আমরা? E0 জাস্ট তখন আয়নটাকে আগে লিখবো, মেটালটাকে পরে লিখবো. লেখার নিয়মটা হচ্ছে এইটা. করে ফেলো.
ঠিক আছে, নেক্সট রিডাকশন। রিডাকশন, তো আমি কি বলেছিলাম যে এমন কোনো ব্যাপার নেই যে অক্সিডেশনের ক্ষেত্রে শুধু অক্সিডেশন পোটেনশিয়ালি বার করা যাবে বা রিডাকশনের ক্ষেত্রে শুধু রিডাকশন পোটেনশিয়ালি বার করা যাবে। যে কোনো কিছুর জন্য যা খুশি বার করা যেতে পারে। যেমন যদি রিডাকশনের কথা বলি আমি, ইফ আই টক অ্যাবাউট রিডাকশন, ধরো এইটা হচ্ছে একটা মেটাল রয়েছে যে এন প্লাস আয়ন হয়ে বসে রয়েছে, সে এনখানা অ্যাকোয়া স্টেটে, সে এনখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, সে এনখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে করে তৈরি করছে এম, এম মেটাল। ঠিক আছে, তো এখন এটার ক্ষেত্রে, এই রিডাকশনটার ক্ষেত্রে, for this reduction, what will be the value of standard reduction potential? The standard reduction potential will be যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব E0 রেড দিয়ে। E0 রেড ইজ ইকুয়ালস টু কী হবে? E0 সাবস্ক্রিপ্টে আয়নটা আগে মেটালটা পরে। রিডাকশান, তো রিডাকশানের নিয়ম হচ্ছে আয়নটা থাকবে আগে, মেটালটা থাকবে পরে। তো Mn প্লাস স্ল্যাশ M, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। দেন স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল E0 OX ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। মানে ওই আর কি, আর লিখছি না এটাকে, তাহলে জাস্ট এটার সামনে একটা মাইনাস বসিয়ে দেবো আমরা। সো ইট উইল বি মাইনাস E0 রেড। আচ্ছা, E0 অক্সিডেশনকে আমরা কীভাবে লিখতে পারি? মেটালটা আগে, আয়নটা পরে, ইজ ইকুয়ালস টু মাইনাস এদিকটায় আয়নটা আগে, মেটালটা পরে, লিখে ফেলো। তার মানে আমি জাস্ট এখান থেকে এটাই বোঝাতে চাইছি যে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, এরকম কিন্তু কোনো বেসিক রুল নেই যে অক্সিডেশনের জন্য শুধু অক্সিডেশন পোটেনশিয়ালি বার করতে হবে, রিডাকশনের জন্য রিডাকশন পোটেনশিয়ালি বার করতে হবে, জাস্ট লাইক দিস। হয়ে গেছে? ওকে, এবার তোমাদেরকে বলি যে এই স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কী কাজে লাগে। ঠিক আছে, ভালো করে বুঝবে কী কাজে লাগে। তোমাদের এটা নিশ্চয়ই মনে আছে, অক্সিডেশন যেখানে হয় সেটাকে বলা হয় অ্যানোড, আর রিডাকশন যেখানে হয় সেটাকে বলা হয় ক্যাথোড। আই এম শিওর তোমাদের এটা মনে আছে। অক্সিডেশন যেখানে হয় সেটাকে বলা হয় অ্যানোড, রিডাকশন যেখানে হয় সেটাকে বলা হয় ক্যাথোড।
একটা মিনিট। তো এখানে দুখানা ভ্যালু দিচ্ছি আমি, মন দিয়ে শুনবে। E0 x স্ল্যাশ এক্স এন প্লাস is equals to 0.40 volt and E0 y slash yn plus is equals to minus 0.72 volt. বিলিভ মি, এই চ্যাপ্টার করতে গেলে, এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে যা লাগবে আজকে হচ্ছে ফ্রম দিস ক্লাস। ভালো করে মানে এই টপিকটা, পার্টিকুলারলি এই টপিকটা মন দিয়ে বোঝো, তাহলে হয়ে যাবে, নইলে হবে না। ওয়েট ওয়েট ওয়েট, চেঞ্জ করবো এটাকে একটু, আমি একটু আমায় করে নিতে তো, তারপর তোমরা লেখো। দেখো, সেম জিনিস লেফটে একবার লিখেছি, রাইটে একবার লিখেছি, কারণটা কি তোমরা এইভাবেই লিখবে, ঠিক আছে? আগে বোঝো কি বলতে চাইছি। তোমাদের আমি দু রকমের পোটেনশিয়াল অলরেডি দেখিয়েছি, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তোমরা আমাকে বলতে পারবে যদি আমি লেফট সাইডটাই দেখি, একই তো জিনিস দুখানা। দেখো এই যে এক্স স্ল্যাশ এক্স এন প্লাস দেওয়া রয়েছে, তার মানে এক্স হচ্ছে একটা মেটাল। এই যে ওয়াই এন প্লাস স্ল্যাশ ওয়াই দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে ওয়াই একটা মেটাল। তার মানে কটা নিয়ে কাজ করছি? একটা এক্স ইলেকট্রোড আর একটা ওয়াই ইলেকট্রোড নিয়ে আমরা কাজ করছি, এখানেও এখানেও। এবার আমার প্রশ্ন হচ্ছে, সৃজনী বলতে পারবে এখানে এক্সের কি পোটেনশিয়াল দেওয়া রয়েছে? এটা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল না স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল? অক্সিডেশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, কারণ মেটালটা আগে রয়েছে, আয়রনটা পরে রয়েছে। আচ্ছা, ওয়াই এরও কি তাই দেওয়া আছে? না, ওয়াই একটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। মোহক বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। তো এখন বিষয় হচ্ছে আমরা এদের মধ্যে কম্পেয়ার করব, আমরা এদের মধ্যে কম্পেয়ার করব। আচ্ছা ভাবো তো, ধরো একটা ক্লাসে দুখানা ছেলে রয়েছে, এবার এদের মধ্যে স্কলারশিপের জন্য একটা আমরা কম্প্যারিজন করব যে দুজনের মধ্যে কে বেশি মার্কস পেয়েছে। এবার তুমি কি করলে, এই ছেলেটার ম্যাথসের রেজাল্ট দেখলে আর এই ছেলেটার বেঙ্গলি রেজাল্ট দেখলে বা ইংলিশের রেজাল্ট দেখলে, দেখি ফেয়ার হবে? একদমই না, আনফেয়ার ব্যাপার। হয় দুজনেরই ম্যাথসের রেজাল্ট দেখো, নইলে দুজনেরই ইংলিশের রেজাল্ট দেখো। একজনের ম্যাথস একজনের রেজাল্ট ইংলিশ, এভাবে কেন দেখা হবে? তাহলে তো হবে না, আনফেয়ার ব্যাপার হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারলাম আমরা যে আচ্ছা, তার মানে এখানের স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া রয়েছে আর একটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দেওয়া রয়েছে, তাহলে কিন্তু এই দুটোকে কম্পেয়ার করা পসিবল নয়। তাহলে কম্পেয়ার করার জন্য কি করতে হবে? আইদার দুটোকেই তোমরা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে রাখো, আর দুটোকেই তোমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে রাখো। তখন আমি কি করলাম, দুটোকেই আমরা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে নিয়ে আসছি, ঠিক আছে? দুটোকেই আমরা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে নিয়ে আসছি। তো এটা তো অলরেডি নেওয়াই আছে, E0 এক্স স্ল্যাশ এক্সএন প্লাস ইজ ইকুয়ালস টু এক্সএন প্লাস ইজ ইকুয়ালস টু হচ্ছে প্লাস 0.40 ভোল্ট। আর এটা আছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে। আমাদের জাস্ট এটাকে কনভার্ট করতে হবে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে। তাহলে কী হয়ে যাবে? E0 ওয়াই স্ল্যাশ ওয়াই এন প্লাস, দেখো জাস্ট কিচ্ছু না, এইটা জাস্ট উল্টে গেল,
ওয়াইটা আগে চলে গেল, ওয়াই এন প্লাসটা পরে চলে গেল, তাহলে কী হবে ইজিকলস টু হবে হচ্ছে প্লাস 0.72টা কনভার্ট হয়ে যাবে -0.72তে, সামনে জাস্ট একটা মাইনাস বসে গেল, বুঝতে পারলাম? তাহলে যেটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে দেওয়া ছিল ওটাকে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে কনভার্ট করলে কি হচ্ছে, জাস্ট রিয়াকশান, জাস্ট এইটা উল্টে গেল, এই রিপ্রেজেন্টেশনটা জাস্ট উল্টে গেল, আর সামনে কি হয়ে গেল, একটা মাইনাস। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ ওকে হ্যাঁ স্যার। okay. So in this case we are doing with respect to standard oxidation potential, লেখাটা উচিত নয়, যাই হোক লিখে রাখছি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, থাক লিখবো না। তাহলে দেখো দুটোরই আমরা এখন স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বার করে নিয়েছি। এবার একটা সহজ কথা বোঝো, যদি ইংলিশের মার্কসের রেসপেক্টে কম্পেয়ার করো, মার্কস যে বেশি পেয়েছে সে ভালো ইংলিশ পারে, অক্সিডেশন পোটেনশিয়ালের রেসপেক্টে কম্পেয়ার করছো, যার ভ্যালু বেশি, যার মার্কস বেশি সে ভালো অক্সিডেশন পারে। তাহলে তোমরা আমাকে বলো যে এক্স এর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল আর ওয়াই এর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল যদি দুটোকে কম্পেয়ার করো, কে ভালো অক্সিডেশন পারে? এক্স ভালো অক্সিডেশন কারণ করে। ওটা হচ্ছে +0.4, এটা হচ্ছে -0.72। ওকে, ডোন্ট গো উইথ দ্য ম্যাগনিটিউড, প্লাস মাইনাসটাও দেখতে হবে আমাদের, তাহলে এটাই বেশি এটা কম, যে বেশি হবে তার কি হয়েছে, তার মানে যার ভ্যালু বেশি তার কি হয়েছে, রিডাকশন অক্সিডেশন হয়েছে। অক্সিডেশন। তাহলে অটোমেটিক্যালি যার ভ্যালু কম তার কি হয়েছে, রিডাকশন রিডাকশন। আচ্ছা অক্সিডেশন যেখানে হয় সেটাকে আমরা কি বলি, অ্যানোড। অ্যানোড। ওয়েট এটাকে বলি আমরা অ্যানোড, ঠিক আছে, আর এটাকে আমরা বলি ক্যাথোড। তাই জন্য এটাকে আমরা লিখবো, এটা তো একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু, তো তার মানে এটা কোন পোটেনশিয়ালের ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে, অ্যানোডেরটাকে। তো এটাকে আমরা তখন লিখবো E0 অ্যানোড, উই উইল রাইট E0 অ্যানোড, E0 অ্যানোড, ঠিক আছে। আর এটাকে আমরা লিখবো E0 ক্যাথোড, কারণ এটা ক্যাথোডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা হয়ে গেল E0 অ্যানোড, এটা হয়ে গেল E0 ক্যাথোড, স্ট্যান্ডার্ড অ্যানোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ক্যাথোড পোটেনশিয়াল। ভালো। আচ্ছা তোমাদেরকে যদি আমি বলি এই রিয়াকশানটার জন্য আমাকে অ্যানোড রিয়াকশানটা দেখাতে, আমি যদি তোমাদেরকে বলি অ্যানোড রিয়াকশানটা দেখাতে, পারবে? নিশ্চয়ই পারবে, না পারার কিছু নেই। আচ্ছা এক্স এত অবধি দরকার নেই, ছেড়ে দাও, পরে করাবো এটা নিয়ে পরে আলোচনা করবো, এত অবধি হয়ে গেছে ব্যাস যথেষ্ট। তার মানে এই অক্সিডেশন যেখানে হচ্ছে সেটাই হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড, ব্যাস দ্যাটস ইট, আর লাগবে না এখন এইটুকুই যথেষ্ট। নেক্সট এবার এখানে আসছি, কি আছে এটাতে দেখো, একটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে, একটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে, একটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে। এবার আগেরটায় আমরা কি করেছিলাম, দুটোকেই স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে এনে কম্পেয়ার করে দেখেছিলাম, এক্স এর হচ্ছে অক্সিডেশন আর ওয়াই এর হচ্ছে রিডাকশন, মনে রাখবে এটা। এবার দেখা যাক এইবার যদি দুটোকেই আমরা ম্যাথসের রেসপেক্টে কম্পেয়ার করি, ম্যাথস মানে ব্যাংকটা, হ্যাঁ, যদি দুটোকেই আমরা মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে নিয়ে গিয়ে কম্পেয়ার করি তাহলে কী হবে, যদি এটাকে নিয়ে আসি কী হবে, E0 xn প্লাস স্ল্যাশ এক্স ইজিকোয়াস টু হয়ে যাবে, এইটা উল্টে যাবে, কি হয়ে যাবে, -0.40 ভোল্ট, তাই তো, -0.40 ভোল্ট। আর যদি এটাকে বসিয়ে দিই কী হয়ে যাবে, বিকজ দিস ইজ অলরেডি ইন রিডাকশন পোটেনশিয়াল, দিস ইজ অলরেডি ইন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তাহলে কী হয়ে যাবে, E0 yn প্লাস স্ল্যাশ ওয়াই ইজিকোয়াস টু হয়ে যাবে প্লাস 0.72 ভোল্ট, দ্যাটস ইট। দুটোই এখন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে রয়েছে। এবার আমাকে বলো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটোর মধ্যে কম্পেয়ার করব, কি করে কম্পেয়ারটা করতে পারছি, কারণ দুটো সেম পোটেনশিয়ালে দেওয়া রয়েছে। আচ্ছা কম্পেয়ার করার পর যদি দেখি যার ভ্যালুটা বেশি তার কি হয়েছে, রিডাকশন ইয়েস, কারণ এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তাহলে যার ভ্যালু বেশি হবে তার রিডাকশন হয়েছে, যার ভ্যালু বেশি হবে তার রিডাকশন হয়েছে, তাহলে এটার ভ্যালু বেশি তাই এটার হয়েছে রিডাকশন। এটার ভ্যালু কম হয়েছে অক্সিডেশন, অক্সিডেশন হয় অ্যানোডে, রিডাকশন হয় ক্যাথোডে। দেখো তাহলে তুমি যদি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে এনেও কম্পেয়ারটা করো
তাহলেও যেটা অক্সিডেশন যেটা রিডাকশন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল এনে কম্পেয়ার করলো সেটাই অক্সিডেশন সেটাই রিডাকশন, তাহলে রেজাল্টের কিন্তু কোনো চেঞ্জ আসবে না, শুধু তোমার মেথডটা চেঞ্জ হয়ে যাবে। এবার তোমরা আমাকে বলো এই যে কম্প্যারিজনগুলো থাকবে, কম্প্যারিজনগুলো তোমরা কিসের রেসপেক্টে করতে চাও, উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল আর উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল? বলো। পিক আপ, বলো বলো বলো। একই তো হয় দুটোতে, হ্যাঁ, যদি রেজাল্ট একই অক্সিডেশন হয়, এবার তোমরা মেথড কোনটা, যে কোনো একটা অ্যাপ্লাই করবে না, দুটো করলে তো হবে না, কোনটা করতে চাও বলো। অক্সিডেশনটা। ওকে মোহ। অক্সিডেশনটা। ওকে অক্সিডেশন। ওকে, কেন তোমাদের জিজ্ঞেস করলাম শোনো, কারণ আমি জানি ম্যাক্সিমাম ছেলেমেয়ে, ইনফ্যাক্ট আমি যখন আমি স্টুডেন্ট ছিলাম আমিও অক্সিডেশন পোটেনশিয়ালকে প্রেফার করতাম আর আমি ওটা ধরেই করে ফেলতাম। বাট আমি জানতাম না একটা কথা, যে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী ওরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালকে বোঝে। তোমাদের বইতে যত স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালে ভ্যালু দেখবে সব ওরা রিডাকশন পোটেনশিয়ালে ভ্যালু দিয়ে দিয়েছে। তার জন্য কি হবে, যদি তোমরা অ্যান্সার করে আসো, তোমাদের অ্যান্সারের সঙ্গে একটা মাইনাস মাল্টিপ্লাই করলে তবে ওদের ডিজায়ার্ড আউটপুটের সঙ্গে ইকুয়াল হবে। বাট তোমরা তো স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে ফেলে দিয়ে চলে আসছো, তাহলে কিন্তু সামহাও তোমাদের অ্যান্সারটা ভুল হতে পারে। হয়তো লোকজন, আমি বলবো না যে ভুল, ইট ইজ কারেক্ট, কারণ যে পরীক্ষায় যে কোশ্চেনটা দিয়েছে তার সে হয়তো অ্যান্সারটা এক্সপেক্ট করছিল স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে, বাট তোমরা অ্যান্সারটা ছেড়েছো স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে। ভুল কী করে হতে পারে, দুটোই তো পোটেনশিয়াল, তুমি তো ভাই মেনশন করে দাওনি যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা কোনটা চাইছো। তুমি যদি মেনশন করে দিতে যে উই ওয়ান্ট স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তাহলে ছেলেমেয়েরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালই বার করে আসতো। কিন্তু তুমি লিখে দিয়েছো শুধু ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, তাহলে স্টুডেন্টের কী দোষ, স্টুডেন্ট কী করে বুঝবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি হয়তো কারেক্ট করে এসছো, লজিক্যালি ইউ আর কারেক্ট, বিকজ ইউ হ্যাভ ক্যালকুলেটেড ওয়ান স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, তুমি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালকে প্রেফার করো তাই ওটা বার করে দিয়ে এসছো। বাট ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী ওটা কী হচ্ছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। সেই জন্য আজ থেকে আমরা যখনই কোনো কম্প্যারিজন, যখনই কোনো রিয়াকশন, যখনই কোনো প্রবলেম সলভ করবো, অলওয়েজ উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সৃজনী বুঝতে পেরেছো কি বললাম? মাথায় রেখো ওই জিনিসটা। তাহলে আমরা কিন্তু এই মেথডটাকেই ফলো করব, দিস ওয়ান। এইভাবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে নিয়ে আসবো, এনে করবো, ঠিক আছে? এটা করলে ভুল হবে না, কিন্তু দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন। ওকে, এবার হেডিং দাও, ইলেকট্রোমোটিভ ফোর্স অফ এ গ্যালভানিক সেল। ইলেকট্রোমোটিভ ফোর্স অফ এ গ্যালভানিক সেল। ইলেকট্রোমোটিভ ফোর্স মুছে দিলাম, ইলেকট্রোমোটিভ ফোর্স অফ এ গ্যালভানিক সেল। of a galvanic cell. লেখো। Definition লেখো। The potential difference between the electrodes of a galvanic cell, the electrodes of a galvanic cell, the electrodes of a galvanic cell when no current flows, is called the electromotive force of the cell, is called the electromotive force of the cell. আবার বলছি, the potential difference between the electrodes of a galvanic cell when no current flows is called the electromotive force of the cell. ফিজিক্সও আমরা দেখেছি, কেমিস্ট্রিতেও আমরা পড়লাম, তাই তো?
তার মানে দুখানা ইলেকট্রোড, ক্যাথোড আর অ্যানোড, ওদের যে পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে, ক্যাথোডের পোটেনশিয়ালকে আমরা বলি ক্যাথোড পোটেনশিয়াল, বা মানে ক্যাথোডে তো অ্যাকচুয়ালি রিডাকশন হয়, তো ওটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, এই সরি ওটাই হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল বা ই ক্যাথোড যেটাকে বলি। আর অ্যানোডেও একটা পোটেনশিয়াল তৈরি হয়, সেটাকে আমরা বলি ই অ্যানোড। এই দুটোর যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকেই বলা হয় হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অফ গ্যালভানিক সেল, ঠিক আছে, বা সেল পোটেনশিয়াল। এটা কি বলা হয়? সেল পোটেনশিয়াল। তো ইএমএফ অফ সেল ইজ ইকুয়ালস টু, রিপ্রেজেন্ট করা হয় ই সেল দিয়ে, ইজ ইকুয়ালস টু হচ্ছে ই জিরো ক্যাথোড, সরি ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। This is anode potential, this is cathode, that this is cathode potential, this is anode potential। ওদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, যখন কোনো কারেন্ট ফ্লো করছে না, আরে কারণ কারেন্ট ফ্লো করলে তো পোটেনশিয়াল ডিফারেন্সটা মিনিমাইজ হয়ে যাবে, কারেন্ট ফ্লো করলে তো পোটেনশিয়াল ডিফারেন্স মিনিমাইজ হয়ে যাবে, তখন কি আর পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। সেই জন্য যখন কারেন্ট ফ্লো করছে না, মানে ওপেন টার্মিনাল রয়েছে, এই যে বলেছিলাম না একটা ব্যাটারি রয়েছে, এরমভাবে ব্যাটারি রয়েছে, এখানে পজিটিভ টার্মিনালটা রয়েছে, এখানে নেগেটিভ টার্মিনাল রয়েছে, পজিটিভ টার্মিনাল থেকে একটা ওয়্যার বেরোলো, নেগেটিভ টার্মিনাল থেকে একটা ওয়্যার বেরোলো, এইখানের যে পয়েন্ট আর এখানের যে পয়েন্ট, এই দুটো পয়েন্টের যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকেই আমরা বলি এই ব্যাটারির ইএমএফ, আর কিচ্ছু না। বাট দেখো সার্কিটটা ওপেন রয়েছে, কোনো কারেন্ট ফ্লো করছে না তখন, ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ ইএমএফ। তার মানে ক্যাথোড আর অ্যানোডের পোটেনশিয়ালের ডিফারেন্সকেই বলা হয় হচ্ছে ইএমএফ, বাট অ্যাট দ্যাট মোমেন্ট নো কারেন্ট শুড ফ্লো। হয়ে গেছে, নেক্সট লেখো, নেক্সট লেখো। আর ইউনিট নিয়ে আর বলছি না, বিকজ ইউনিট তো ভোল্ট জানোই, ইউনিট তো ভোল্টই হবে। নেক্সট লেখো, স্ট্যান্ডার্ড ইএমএফ। নেক্সট লেখো স্ট্যান্ডার্ড ইএমএফ, স্ট্যান্ডার্ড ইএমএফ ডেফিনেশন লেখো। if all the species if all the species if all the species involved in the cell reaction involved in the cell reaction involved in the cell reaction of a galvanic cell of a galvanic cell involved in the cell reaction of a galvanic cell are in their standard states of are in their standard states of at 25 degrees Celsius, unit activity at 25 degrees Celsius, comma, then the electromotive force of the cell, then the electromotive force of the cell at 25 degrees at 25 degrees Celsius is called its standard electromotive force, is called its standard electromotive force।
স্যার ডেফিনেশনটা একটু রিপিট করবেন Yeah. আরেকবার? If all the species involved in the cell reaction of a galvanic cell in their standard states of unit activity at 25 degrees Celsius, comma, then the electromotive force of the cell at 25 degrees Celsius is called its standard electromotive force. আর স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও এই এক রিলেশন ফলো করে। এখানে যেমন ছিল ই সেল ইজ ইকুয়ালস টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, সেরকমভাবে ই জিরো সেল হবে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাথোড পোটেনশিয়াল মাইনাস স্ট্যান্ডার্ড অ্যানোড পোটেনশিয়াল। একদম লিখে ফেলো, লিখে ফেলো এটাকে। দ্যাটস দ্য ভ্যালু অফ ই জিরো সেল। এই ই জিরো সেল যে কত কাজে লাগে এবার তোমরা বুঝতে পারবে। ওকে, অলরেডি তোমরা বুঝেও গেছো যে কী করা হয় এটা দিয়ে, বাট ই জিরো সেল না, মানে ই জিরো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা, ইলেকট্রোড পোটেনশিয়াল কী কাজে লাগে আমরা অলরেডি বুঝে গেছি। কী কাজে লাগে? দুটো এলিমেন্টের মধ্যে একটার অক্সিডেশন হবে, একটা রিডাকশন হবে। কার অক্সিডেশন হবে কার রিডাকশন হবে এটা বোঝার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা লাগে। হয়ে গেছে? হ্যাঁ। সো উই আর রেডি, রাইট নাও উই আর রেডি। কিসের জন্য? লেখো। অ্যাপ্লিকেশন অফ নার্নস্ট ইকুয়েশন। অ্যাপ্লিকেশন অফ নার্নস্ট ইকুয়েশন দুটো টাইপ আছে, দারুণ। এই দুখানা টাইপ যদি পেরে যাও অঙ্ক হয়ে গেল, যদি না পারো হলো না। অ্যাপ্লিকেশন অফ নার্নস্ট ইকুয়েশন, নার্নস্ট ইকুয়েশনকে অ্যাপ্লাই করবো এবার আমরা। হ্যাঁ, টাইপ 1, টাইপ 1 মন দিয়ে শুনবে। চলো মন থেকেই ভ্যালু দিচ্ছি আমি। আচ্ছা না, এই কোশ্চেনটা ধরো দেওয়া আছে, ঠিক আছে? দিয়ে তোমাদের কি জিজ্ঞেস করলো? ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল অ্যানোড রিয়াকশন ক্যাথোড রিয়াকশন। অ্যাকচুয়ালি এইগুলো কোশ্চেনে চায় না, বুঝেছো? এগুলো আমি তোমাদেরকে শেখানোর জন্য লেখাচ্ছি। যেটা তোমাদের কোশ্চেনে চাইবে সেটা হচ্ছে ডিরেক্ট ওরা সেল পোটেনশিয়ালটাই বার করতে বলবে। সেল পোটেনশিয়াল মানে ই সেল, তোমাদের এটা ডিরেক্টলি বার করতে হবে। এগুলো কিচ্ছু চায় না, কিন্তু এই সেল পোটেনশিয়াল বার করতে গেলে এগুলো তোমাদের সবকটা বার করতেই হচ্ছে। সেই জন্য আমি একবারে স্টেপ ওয়াইজ করাচ্ছি। ফুল সেল রিয়াকশন, ফিফথ হচ্ছে সেল পোটেনশিয়াল। এই এতগুলো অ্যান্সার আমরা এই দুটো ভ্যালু থেকে বার করতে পারবো। গট ইট? এই এতগুলো অ্যান্সার আমরা এই দুটো ভ্যালু থেকে বার করতে পারবো। বেশ, দেখা যাক পারি কি না। আমি এখান দিয়ে করাচ্ছি অ্যান্সারটা, ঠিক আছে? তোমরা নিজ দিয়ে করো, আমি এখান দিয়ে করাচ্ছি, মন দিয়ে শুনবে। আচ্ছা, এই যে দুখানা ভ্যালু দেওয়া আছে এদের মধ্যে কোনো প্রবলেম চোখে পড়ছে তোমাদের? একটা তো রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আর একটা অক্সিডেশন পোটেনশিয়াল তাহলে দেওয়া। একটা অক্সিডেশন পোটেনশিয়াল, মানে সরি আই শুড সে একটা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে দেওয়া রয়েছে। কোনটা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে দেওয়া আছে? কপারেটটা। কপারেটটা, বিকজ দেখো কপার অ্যাটমটা আগে আয়রনটা পরে। মৌক ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে কপারটা এখানে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে দেওয়া রয়েছে, আর জিঙ্কটা এখানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে দেওয়া রয়েছে। এরকম করলে তো হবে না। তাহলে আমাদের কি করতে হবে?
হয় দুটোকেই আমাদের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে রাখতে হবে, না দুটোকে আমরা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে রাখবো। বলেছি অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল কনভেনশন আমাদের নিয়ম হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে রেখেই কাজটা করা। চলো তাহলে করি, তাই করি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালেই রাখছি। এটা তো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে অলরেডি রয়েছে -0.76 ভোল্ট, বাট দিস ইজ নট ইন দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, দিস ইজ ইন স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। তো এটাকে যদি আমরা কনভার্ট করি কী হয়ে যাবে, E0 কপার 2 প্লাস স্ল্যাশ কপার ইজ ইকুয়ালস টু, ভ্যালুটা কত হয়ে যাবে দেখো, জাস্ট আয়নটা আগে চলে এলো, মেটালটা পরে চলে গেল, তাহলেই হয়ে গেল স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। -0.34 ভোল্ট আছে, কত হয়ে যাবে এটা, প্লাস প্লাস 0.34 ভোল্ট, জাস্ট এটা প্লাস মাইনাস মাল্টিপ্লাই হয়ে গেল। খুব ভালো কথা। এবার দুটো ভ্যালুকে কম্পেয়ার করো, কম্পেয়ার দিস টু ভ্যালুস। ঠিক আছে, কম্পেয়ার করে আমরা কি বুঝতে পারবো, এই দুটোর মধ্যে যার ভ্যালুটা বেশি আছে তার কি হবে, রিডাকশন। তার হবে Reduction. রিডাকশন, তার হবে রিডাকশন। আর যার ভ্যালুটা কম আছে সেটা হবে অক্সিডেশন। আচ্ছা, আমরা তো জানি যে অক্সিডেশন যেখানে হয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যানোড, আর রিডাকশন যেখানে হয় সেটাকে বলা হয় ক্যাথোড। তাহলে আমি এই ভ্যালুটাকে কি লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি, E0 অ্যানোড। Anode. অ্যানোড, আর এটাকে আমি কি লিখতে পারি, E0 ক্যাথোড। এই এত অবধি যদি তোমরা বুঝে গিয়ে থাকো, জাস্ট এইটুকু আর কিচ্ছু না, তোমাদের কেউ আটকাতে পারবে না এই পুরোটায়। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি বলেছে, হোয়ার ইজ দ্য স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, ফর্মুলা কী ছিল গো, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। অলওয়েজ রিমেম্বার দিস, এটা কিন্তু চেঞ্জ করলে হবে না, ক্যাথোড আগে অ্যানোড পরে, যদি চেঞ্জ করো খেলা ওখানেই শেষ। E0 সেল ইজ ইকুয়ালস টু, E0 ক্যাথোডের ভ্যালু কত, E0 ক্যাথোডের ভ্যালু হচ্ছে 0.34 মাইনাস E0 অ্যানোডের ভ্যালু কত, -0.76, তো 0.34 মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 0.76 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.1 ভোল্ট, এটা আসছে। দ্যাটস দ্য ভ্যালু অফ স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, বার করে নিয়েছি। তারপরে আমরা আসছি অ্যানোড রিয়াকশানে। আচ্ছা, অ্যানোডে কার হবে, জিঙ্কের হবে না কপারের হবে, জিঙ্ক। আচ্ছা, অ্যানোড মানে তো অক্সিডেশন, ঠিক আছে সৃজনী বলবে, অ্যানোড মানে তো অক্সিডেশন। দেখো এইখানে যে ফরম্যাটে দেওয়া থাকে না, ছেলেমেয়েরা ভাবে ও তাহলে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক তৈরি হয়েছে, নট নেসেসারিলি। এখানে যে অর্ডারে দেওয়া থাকবে রিয়াকশনও যে সেই অর্ডারটা ফলো করবে তার কোনো মানে নেই। তোমাদের বুঝতে হবে যে অ্যানোড রিয়াকশন মানে অ্যানোড কে রয়েছে এখানে, জিঙ্ক। যদি আমি অ্যানোড রিয়াকশন লিখি, অ্যানোডে তো জিঙ্ক রয়েছে, অ্যানোডে কী হয়, অক্সিডেশন হয় না রিডাকশন হয়, অক্সিডেশন হয়। তাহলে অক্সিডেশন যদি হয় তাহলে সেজন্যই তোমার কি মনে হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হবে নাকি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক তৈরি হবে, আনসার। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হবে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হবে, কারণ দুখানা ইলেকট্রন ছাড়বে, নেবে নয়, নেবে না কিন্তু। মোহক বুঝেছো কি বললাম, জিঙ্ক থেকে হ্যাঁ স্যার, দুখানা ইলেকট্রন বেরিয়ে জিঙ্ক 2+ সেখান থেকে তৈরি হবে। ইয়েস ইয়েস, তাহলে এটা হবে হচ্ছে Zn অ্যারো Zn2+ প্লাস 2 ইলেকট্রন। দেখো অর্ডারটায় কিন্তু এখানে জিঙ্ক 2+টা আগে রয়েছে, জিঙ্কটা পরে রয়েছে, ভার্মে যায়। আমাদের রিয়াকশনটা যেরকম সাজানো উচিত আমরা সেরকম সাজাবো। নেক্সট নাম্বার 2, ক্যাথোড রিয়াকশন। ক্যাথোড রিয়াকশন, আচ্ছা ক্যাথোড রিয়াকশনে কী হয়, ক্যাথোড মানে তো রিডাকশন হবে। ক্যাথোডে কে রয়েছে, কপার রয়েছে, তাহলে কপার থেকে কপার 2+ হবে নাকি কপার 2+ থেকে কপার হবে, কপার 2+ থেকে কপার। ভেরি Copper গুড। 2+ তাহলে থেকে কপার copper। 2+ দুখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তৈরি করবে Cu। এই তো হয়ে গেল ক্যাথোড রিয়াকশন। এবার যখন ফুল সেল রিয়াকশন বার করবো, অ্যানোড আর ক্যাথোডটাকে পরপর নিচে নিচে লিখবো। ফুল সেল রিয়াকশন বার করছি এবার, এই অ্যানোড রিয়াকশন, আবার গেছে ব্লান্ট হয়ে এই দুটোকে অ্যাড করবো, এখানে দুটো ইলেকট্রন এখানে দুটো ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন সেম আছে, তাহলে কেটে গেল, কেটে গেলে কী হয়ে যাবে, জিঙ্ক প্লাস কপার 2+ থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার। দেখো একটা দুটো মাত্র ভ্যালু থেকে এত কিছু বার করে ফেললাম, ভালো। এত অবধি করো তারপরে বলছি। আরেকটা কী বার করতে বলেছে আমাদের, এতগুলো হয়ে গেছে, সেল পোটেনশিয়াল বার করতে বলেছে, তার মানে এবার আমার নানস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এখান দিয়ে করে দিচ্ছি, কি জাম্প করলাম, 1 2 3, এটা 4, এটা 4। ফিফথ কোশ্চেন হচ্ছে সেল পোটেনশিয়াল।
সেল পোটেনশিয়াল মানে উই হ্যাভ টু অ্যাপ্লাই নার্নস্ট ইকুয়েশন, তার নার্নস্ট ইকুয়েশন লিখবো অ্যাপ্লাইং নার্নস্ট ইকুয়েশন। যেহেতু এটা একটা সেল রিয়াকশনের জন্য করছি তাহলে কি লিখবো, ই সেল লিখতে হবে আমাকে। ই সেল ইজ ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ এল এন কিউ, তাই তো। ই সেল ইজ ইকুয়ালস টু ই জিরো সেলের ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি 1.1, থাক পরে বসাচ্ছি। ই জিরো সেল ইজ ইকুয়ালস টু মাইনাস আর টি বাই এন এফ। আচ্ছা, এই এলএনটাকে আমরা কি লিখতে পারি, কিউ এর জায়গায় কি লিখতে পারি এই রিয়াকশনটাকে? অ্যাকর্ডিং টু দিস রিয়াকশন কিউটা কি হয়ে যাবে, প্রোডাক্টটা কে কে রয়েছে, জেড এন টু প্লাস আর কপার, তাহলে থার্ড ব্র্যাকেট অফ জেড এন টু প্লাস ইন্টু থার্ড ব্র্যাকেট অফ কপার ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ জেড এন ইন্টু থার্ড ব্র্যাকেট অফ সি ইউ টু প্লাস। এবার তোমরা জানো যে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস ই সেল ইজ ইকুয়ালস টু ই জিরো সেলের জায়গায় বসিয়ে দিলাম 1.1 মাইনাস এইটা পুরোটা লগে কনভার্ট হবে আর 2.303 মাল্টিপ্লাই হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে 0.059 বাই। আচ্ছা, এই রিয়াকশনটা এন এর ভ্যালু কত গো? ইন দিস রিয়াকশন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন? 2 লগ অফ। আরেকটা কথা হচ্ছে, আমি বলেছিলাম যে কি বলবো, পিওর স্টেটে যেগুলো থাকে, পিওর সলিড বা পিওর লিকুইড, যেমন ধরো জিঙ্ক আর কপার, এগুলো কি আয়ন হয়ে রয়েছে? না, এরা পিওর রয়েছে, পিওর সলিড। সেগুলোর অ্যাক্টিভ মাস কিন্তু 1 হয়ে যায়। তাহলে এই যে কপারটা আর এই যে জিঙ্কটা, এরা তো 1 1 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে শুধু থার্ড ব্র্যাকেট অফ জেড এন টু প্লাস ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ কপার টু প্লাস করে ফেলো। তো স্যার এইগুলোর ভ্যালু কোশ্চেনে যদি দেওয়া থাকে বসিয়ে দেবো তখন, এখন দেয়নি তো, এখন তো কোশ্চেনে দেয়নি তাই করতে পারবো না। তো কোশ্চেনে এগুলো দেওয়া থাকবে, কনসেন্ট্রেশন দুটো আয়নের বসিয়ে দেবো, ক্যালকুলেট করে দেবো। বুঝতে পারলে? করে ফেলো। স্টেপগুলো বুঝলে তাহলে আমি কি করলাম, হয় দুটোকে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল মানে দুটোকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে আনতে হবে, বাট অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল কনভেনশন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালি আনতে হচ্ছে আমাকে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে এনে ওদের ভ্যালু দুটোকে কম্পেয়ার করছি, যার ভ্যালু বেশি হচ্ছে সে রিডাকশন, যার ভ্যালু কম হচ্ছে সে অক্সিডেশন। তারপর ইজিরো ক্যাথোড ইজিরো অ্যানোড বসিয়ে দিলাম, ইজিরো ক্যাথোড মাইনাস ইজিরো অ্যানোড করে ইজিরো সেল পেয়ে গেলাম। অ্যানোড রিয়াকশন লিখলাম, ক্যাথোড রিয়াকশন লিখলাম, দুটোকে সাজালাম, ফুল সেল রিয়াকশন বার করলাম। ফুল সেল রিয়াকশন থেকে রিয়াকশন কোশেন্টের ভ্যালু পেয়ে গেলাম, নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করে ইজিরো সেলের ভ্যালু বসিয়ে দিলাম, আর পিওর সলিড পিওর লিকুইডগুলোকে 1 1 করে কেটে দিলাম। ব্যাস, দ্যাটস ইট। কোনো ডাউট? বুঝতে পেরেছো? হ্যাঁ, কি বলছো বিড়বিড় করে? না স্যার। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। বাবা, আমার সঙ্গে টুকছিলে নাকি গো? যাই হোক, হ্যাঁ, এই প্রসেসটা একটু দেখে নেবে তারপরে ঠুকবে, নাহলে পরে বুঝতে পারবে না। মুখ হয়ে গেছে? একটু আছে লাস্ট। হুম, রাজীব লিখে নাও।
হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, রাজীব হয়ে গেছে? হ্যাঁ স্যার। বুঝলাম। টাইপ 2-তে যাওয়ার জন্য তোমাদের লিখতে হবে একটা নতুন টপিক, লেখো সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল। সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল। সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল লেখো। নাম্বার ওয়ান, প্রত্যেকটা পয়েন্ট খুব জরুরি, মন দিয়ে শুনবে। নাম্বার ওয়ান লেখো, দ্য সেল ইজ রিপ্রেজেন্টেড বাই রাইটিং ক্যাথোড। দ্য সেল ইজ represented by writing cathode on the right hand side and anode on the left hand side. ঠিক আছে? নাম্বার টু, কি বললাম, সরি, রাইটিং ক্যাথোড অন দ্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড অ্যানোড অন দ্য লেফট হ্যান্ড সাইড, নাম্বার টু, to write the anode, comma, the symbol of the metal, to write the anode বলে ব্র্যাকেটে লেখো, to write the anode ব্র্যাকেটে লেখো HOR, কমা দিয়ে লেখো, the symbol of the metal is written first, followed by the formula of the electrolyte, comma, the solution of which the metal is immersed into, full stop দিয়ে লেখো, in order to indicate the phase boundary, PHASE, ওকে, আগেও বলেছিলাম এটার কথা, phase boundary between two phases, a single vertical line is drawn between the symbol of the phases, প্যারা চেঞ্জ করো একই পয়েন্টের মধ্যে, সেকেন্ড পয়েন্টেই প্যারা চেঞ্জ করে লেখো, to write the cathode ব্র্যাকেটে HRR, to write the cathode ব্র্যাকেটে লেখো HRR, the formula of the electrolyte is written first, followed by is written এর পর কি বলবো? is written first, followed by
the symbol of the metal, followed by the symbol of the metal. And a vertical line between them, and a vertical line between them, and a vertical line between them. মানে কি বলো তো? ধরো ড্যানিয়েল সেলের কথা যদি আমরা ভাবি, জিঙ্ক বেরোচ্ছিল, রাইট? বাইরে কী ছিল? সালফেটটা, জিঙ্ক সালফেট। জিঙ্কগুলো জিঙ্ক 2+ হয়ে বেরিয়ে আসছিল। তো জিঙ্কের কী হচ্ছিল? অক্সিডেশন হচ্ছিল। তো যেহেতু এখানে অক্সিডেশন হচ্ছিল, সেই জন্য এইচ ওয়ারটাকে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে, এক মিনিট, আচ্ছা। তো জিঙ্কের অক্সিডেশন হচ্ছে, দেখানোর নিয়মটা কি মনে রাখবে। আগে মেটালটাকে রাখবো, ভার্টিক্যাল লাইন দিয়ে সলিউশনটাকে রাখবো। আগে মেটালটাকে রাখবো, ভার্টিক্যাল লাইন দিয়ে ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে রাখবো। দ্যাটস ইট। আচ্ছা, যেখানে রিডাকশান হচ্ছিল কপারের, ওখানে কি করব? HRR-এর জন্য সলিউশনটাকে আগে রাখবো। যে ড্যানিয়েল সেলে করেছিলাম না, কপারটাকে কপার সালফেটের মধ্যে ডোবানো রয়েছে, কপারের রিডাকশন হচ্ছিল ওখানে, তো সেখানে ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে আগে রাখবো, একটা ভার্টিক্যাল লাইন দেবো, মেটালটাকে পরে লিখবো। দ্যাটস ইট। থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, sometimes the symbol or formula of the ion, sometimes the symbol or formula of the ion participating in the electrode reaction, is written instead of the formula of the electrolyte, ঠিক আছে? মানে কি বলতে চাইছি বলো তো? এই যে এইচ ওয়ারটা কীভাবে লিখেছিলাম না, মেটালটা আগে ইলেকট্রোলাইট সলিউশনটা পরে, এটাকে এইভাবেও লেখা যায়, মেটালটা আগে আর এটার আয়নটা পরে, জাস্ট এভাবে, মানে এটার যে আয়নটা সেটাকে পরে লিখবো। আর HRR এর ক্ষেত্রে আয়নটা আগে, মানে পুরো ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে না লিখে জাস্ট আয়নটা লিখলেই হবে, ভার্টিক্যাল লাইন, মেটালটা পরে। দ্যাটস ইট। সো HOR অ্যান্ড HRR করে ফেলো। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, if a salt bridge is used for connecting the two half cells, comma,
two vertical lines are drawn between them. Two vertical lines are drawn between them. ঠিক আছে, চারটে পয়েন্ট লিখেছি, চারটে পয়েন্ট একবার ট্যাগ করে দেখে নাও। ফার্স্ট পয়েন্ট আমি কি বললাম? দ্য সেল ইজ, মন দিয়ে শুনবে, দ্য সেল ইজ রিপ্রেজেন্টেড বাই রাইটিং ক্যাথোড অন দ্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড অ্যানোড অন দ্য লেফট হ্যান্ড সাইড। তোমাদের মনে আছে যেদিনকে ড্যানিয়েলসে লিখেছিলাম জিঙ্কটাকে আমি লেফটে এঁকেছিলাম, কপারটাকে আমি রাইটে এঁকেছিলাম, এটা কি ভুল করে এঁকেছিলাম? নো, ইন্টেনশনালি করেছিলাম যাতে আমাদের মনে থাকে ভালো করে। মনে রাখবে সবসময় অ্যানোডকে লেখার নিয়ম হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে? অ্যানোড সবসময় লেফট হ্যান্ড সাইডে থাকবে আর ক্যাথোড সবসময় রাইট হ্যান্ড সাইডে থাকবে, অলওয়েজ। এভাবে অ্যানোড ক্যাথোড লিখতে হয় না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। ভালো, এবার অ্যানোডে কী হচ্ছিল, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেটে আসছিলো আয়নগুলো, তাই তো? জিঙ্ক থেকে Zn2+ আয়নগুলো জিঙ্ক সালফেটে আসছিলো, মানে অক্সিডেশন হচ্ছিল। তো অক্সিডেশনের নিয়ম কি? মেটালটাকে আগে লিখতে হয় ভার্টিক্যাল লাইন, যেটাকে আমরা কী বলি, ফেস বাউন্ডারি দিয়ে ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে লিখতে হয়। ভালো, আর ক্যাথোডের নিয়মটা কি? ইলেকট্রোলাইটিক সলিউশন মানে রিডাকশন যেখানে হচ্ছে, ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে আগে রাখতে হয়, ফেস বাউন্ডারি, কপার মেটালটা, ঠিক আছে? এবার যদি এদের মধ্যে, এবার ফোর্থ পয়েন্টটা কী বললো দেখো, দেখো আমি নিয়ম অনুযায়ী অ্যানোডটাকে লেফট হ্যান্ড সাইডে রেখেছি, ক্যাথোডটাকে রাইট হ্যান্ড সাইডে লিখেছি। ফার্স্ট পয়েন্ট এটাই বলেছিল। ফোর্থ পয়েন্টে বললো যদি ওদের মধ্যে কোনো সল্ট ব্রিজ ইউজ করা হয় তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশনগুলোর মধ্যে একটা সল্ট ব্রিজ দিতে হবে। তাহলে জিঙ্ক সালফেট আর কপার সালফেটে সল্ট ব্রিজ ইউজ করা হয়েছিল। সল্ট ব্রিজ কী করে দেখাতে হয়? দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে। সো দ্যাটস দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এনি গ্যালভানিক সেল। এটা হচ্ছে ড্যানিয়েল সেলের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। অর দ্যার ইজ অ্যানাদার মেথড। কী মেথড সেটা? যেটা নিয়ম, অ্যানোডটা লেফট সাইডে থাকবে আর ক্যাথোডটা রাইট হ্যান্ড সাইডে থাকবে। But instead of zinc sulfate, you can write simply Zn2+, only the ion. Salt bridge, CuSO4 এর জায়গায় Cu2+, face boundary Cu. Is that clear? Symbolic representation থেকে আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। লিখে ফেলো। আর আরেকটা জিনিস বলে রাখি, ওদের যে কনসেন্ট্রেশনগুলো হয় সেগুলো এরভাবে ব্র্যাকেটে এই আয়নের পাশে লেখা থাকে। যেমন ড্যানিয়েল সেলের কথা যদি বলি, চলো, গ্যালভানিক রিপ্রেজেন্টেশন, সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ড্যানিয়েল সেল কী হবে? সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ, সৃজনী মনে আছে কনসেন্ট্রেশন কত করে নেওয়া হয়েছিল? সৃজনী কনসেন্ট্রেশন কত করেছিল? 1 মোল করেন। 1 মোলার। 1 মোল কি? মোল আর মোলার এক জিনিস হলো? মোলার মানে হচ্ছে মোলারিটিকে রিপ্রেজেন্ট করছে, মোল মানে হচ্ছে নাম্বার অফ মোলস। আচ্ছা, লেফট সাইডে থাকবে হচ্ছে জিঙ্ক, ফেস বাউন্ডারি জিঙ্ক সালফেট, কনসেন্ট্রেশন 1 মোলার। সল্ট ব্রিজ কপার সালফেট, কনসেন্ট্রেশন 1 মোলার। ভার্টিক্যাল লাইন মানে ফেস বাউন্ডারি কপার, অর জিঙ্ক ভার্টিক্যাল লাইন Zn2+, 1 মোলার। সল্ট ব্রিজ কপার 2+, 1 মোলার। ফেস বাউন্ডারি কপার। দ্যাটস ইট, করে ফেলো। তো লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যানোড, রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাথোড। লেফটেরটা অ্যানোড, রাইটেরটা ক্যাথোড, ব্যাস, সহজ ব্যাপার। এখান থেকে আমরা এবার টাইপ 2-তে আসছি। আজকের পরে কোনো প্রবলেম আটকাবে না যদি বাড়িতে পড়ো, বাড়িতে না পড়লে পারবে না। নেক্সট উইক থেকে অফলাইন, মনে রেখো, 7:15। মুসলাম, মুছে দিলাম। সো অ্যাপ্লিকেশন অফ ট্রান্সড ইকুয়েশন টাইপ 2। টাইপ 2, আচ্ছা, লোকজন বোঝে না যে টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে ডিফারেন্সটা কোথায়, দেখাচ্ছি। কোশ্চেন এটা দেওয়া আছে। আচ্ছা, দুটো কি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে দেওয়া আছে এই কোশ্চেনটাতে?
দুটো ভ্যালুকে কি স্ট্যান্ডার্ড ডিডাকশন পোটেনশিয়ালে দেওয়া আছে? হ্যাঁ 99% কেসে কোশ্চেনে এটাই দেওয়া থাকে, বাট আমাদের ডাব্লিউবি বোর্ড কী করে অনেক সময় ছেলে মেয়েদের চেক করার জন্য উল্টে দেয়। সিবিএসসি আইএসসি বোর্ডের কোশ্চেন খুলে দেখবে কোনোদিন এই কাজটা করে না, ওরা ডিরেক্ট স্ট্যান্ডার্ড ডিডাকশন পোটেনশিয়ালি দিয়ে রাখে। কিন্তু একমাত্র ডাব্লিউবি বোর্ডই এই চেঞ্জটা করে দেয়। অনেক মানে সবসময় বলছি না, খুব রেয়ার কেস সেটা, হয়তো 99% কেসেই হয়তো এরম সেম দেওয়া থাকবে, 1% চান্স হয়তো এরকম উল্টে দেওয়ার। তো এখন যখন দুটোকেই সেম পোটেনশিয়ালে দেওয়া রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, টাইপ ওয়ানের সঙ্গে টাইপ টু এর ডিফারেন্স তোমাদের কী চোখে পড়ছে বলো তো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এখানে একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে। ওখানে কি কোনো সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেওয়া ছিল টাইপ ওয়ানে? না, এখানে সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, যার ফলে সুবিধা কী হবে, আমাদের এখন আর এদের ভ্যালু অ্যানালাইজ করতে হবে না। ভ্যালু অ্যানালাইজ করা মানে কোনটা বেশি কোনটা কম এত কিছু দেখার দরকারই নেই, ডিরেক্টলি বুঝে যাব যে এটাকে লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে মানে এটা অ্যানোড। তার মানে সিম্পলি লিখে দেবো যেখানে E0 অ্যানোডটা হচ্ছে, মানে বুঝেই যাব যে এটা লেফট সাইডে দেওয়া রয়েছে তার মানে এটা অ্যানোড, মানে অক্সিডেশন হচ্ছে এখানে। এটা রাইট সাইডে দেওয়া আছে মানে এটা ক্যাথোড, মানে রিডাকশন হচ্ছে, একবারে বুঝে যাব। সিম্বলিক রিপ্রেজেন্টেশন এটাই আমাদের সুবিধা করলো, ঠিক আছে? এটা তো একটা সুবিধা গেল। সো দিস ইজ E0 অ্যানোড, দিস ইজ E0 অ্যানোড অ্যান্ড দিস ইজ E0 ক্যাথোড। এটা গেল আমাদের ফার্স্ট সুবিধা। সেখান থেকে আমরা কি বার করে নেবো, স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালটা বার করে নিই। তো স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, মন দিয়ে দেখো আমি কী বলছি। স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল মানে ই সেল ইজ ইকুয়ালস টু কী জানি ফর্মুলাটা আমরা, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। E0 ক্যাথোডের ভ্যালু কত আছে? 0.34। E0 অ্যানোডের ভ্যালু কত আছে? -0.76। তাহলে কী হয়ে যাবে এটা? 1.1 ভোল্ট। খুব ভালো কথা। একই সঙ্গে আরেকটা সুবিধা কী হচ্ছে জানো, আমাদের সেই অ্যানোড রিয়াকশন ক্যাথোড রিয়াকশন বার করতে হতো না। অ্যানোড কোনটা, এটা তো, দিস ইজ অ্যানোড, লেফট হ্যান্ড সাইডে লেখা রয়েছে, ঠিক যে প্যাটার্নে লেখা আছে যে অর্ডারে লেখা আছে ওটাই ফলো করবে। মানে কী হবে, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, মানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, মানে কী হয়েছে, দুখানা ইলেকট্রন ছেড়েছে, কত ইজি ভাবো। আচ্ছা, আর রিডাকশনটা কী হবে, সরি মানে ক্যাথোডটা কী হবে, ক্যাথোডটা কী প্যাটার্নে দেওয়া রয়েছে, কপার টু প্লাস থেকে কপার, তার মানে কী করতে হয়েছে, দুখানা ইলেকট্রন নিতে হয়েছে, কত ইজি। দুখানা ইলেকট্রন কেটে গেল, তৈরি হয়ে গেল জিঙ্ক প্লাস কপার টু প্লাস থেকে তৈরি হচ্ছে জিঙ্ক টু প্লাস প্লাস কপার। করে ফেলা তো অবধি বুঝতে পেরেছো কী করলাম? হ্যাঁ। হ্যাঁ করে নাও। হয়ে গেছে এত অবধি? হ্যাঁ। এবার নাস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করছি। E cell is equals to E0 cell minus RT by NF ln Q
E cell is equals to E0 cell মাইনাস RT by NF, Q এর জায়গায় বসবে Zn2 plus into copper divided by Zn into copper 2 plus. ভালো। At 25 degrees Celsius, E cell is equals to E0 cell minus 2.303 তো হয়ে যাবে, এটা 0.059 বাই n লিখছি একবারে, ln হয়ে গেছে log থার্ড ব্র্যাকেট, শুধু Zn2 প্লাস আর কপার 2 প্লাসটাকেই রাখছি, বাকিগুলো তো 1 হয়ে গেল। কোনটা কোনটা 1 হলো? এটা এটা, যদিও এর সঙ্গে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসের কোনো সম্পর্ক নেই, যে কোনো টেম্পারেচারে এটা 1ই হবে। ভালো। ই সেল ইজ ইকুয়ালস টু E0 সেলের ভ্যালু কত এসছে আমাদের? 1.1 এসছে, 0.059 বাই এন এর ভ্যালু কত এই রিয়াকশনের জন্য? জিঙ্ক দুখানা ইলেকট্রন ছাড়ছে, ওই কটা ইলেকট্রনে কপার নিয়ে নিচ্ছে, তাহলে 2, সো এন এর ভ্যালু হচ্ছে 2 লগ অফ Zn2 প্লাসের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে? C1, কপার 2 প্লাসের C2, বসিয়ে ক্যাসিওতে বসাবো, হয়ে যাবে প্রবলেম। সো ইন দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ই সেল। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাটস ইট। টাইপ 1 টাইপ 2 বাড়িতে এই টাইপ 1 টাইপ 2 খুব ভালো করে করবে, তবেই এই ফ্রাইডে নিউমেরিক্যাল প্রবলেমস আমরা সলভ করতে পারবো। নানস্ট ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ রিলেটেড যত প্রবলেম আছে নেক্সট দিনের মধ্যে আমরা শেষ করে ফেলবো। চলো, কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ লিভ।